বলেন। আমরা দেখি যখন চৈত্রের প্রচন্ড খরা রোদ, মানুষ যখন একটু প্রশান্তির জন্য একটু ছায়া খুঁজে বেড়ায়, এক গ্লাস ঠান্ডা পানির জন্য দিক থেকে দিগন্তে ছুটে বেড়ায়, ঠিক তখন যদি আমরা আমাদের এই দেশের সবুজ মাঠের দিকে তাকাই, তখন দেখি এক শ্রেণীর মানুষ চৈত্রের খররৌদ্রে তাদের শরীরের চামড়া পুড়িয়ে কঠোর পরিশ্রম করে সোনার বাংলাদেশ নির্মাণ করবার জন্য পরিশ্রম করছে। সম্মানিত ভাইরা আমার, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই দেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেও এদেশের খেটে খাওয়া শ্রমিক দিন মজুরের অধিকার আজ ওই জমিনে বাস্তবায়িত হয় নাই। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি আজ এই সমাজের এক ধনাঢ্যবান ব্যক্তির পরিবারের নাবালক সন্তান যদি নির্যাতিত হয়, তারও মানহানির মামলা আদালতে হয়। কিন্তু আমরা দেখেছি আমাদের বয়োবৃদ্ধ একজন শ্রমিককে যদি অন্যায়ভাবে রাস্তায় পেটানো হয়, তার মামলা আদালতে হয় ঠিকই, এক প্রভাবশালী মহলের প্রভাবে সেই মামলাকে উত্তোলন করে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? আমরা এই বৈষম্যের বাংলাদেশ চাইনি, আমরা এই বৈষম্যের প্রাচীর চাই না। আমরা অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার স্বাধীনতাকে এনেছি, আবার চাই নাই বাংলাদেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আবার কোন শ্রমিকের রক্তেই বাংলাদেশের লাল সবুজে মরানো পতাকার এই জমিন আবার রক্তে রঞ্জিত হোক। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা বিভিন্ন সংগঠনকে দেখেছি যারা শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনের জন্য কাজ করে, কিন্তু বাস্তবতা তার উল্টো। যদিও তারা বলে শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করছে, আমরা দেখেছি নেপথ্যে তারা আমাদের শ্রমিকের দিনের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা চাঁদাবাজি করে লুটপাট করে আমাদের শ্রমিকের সম্মানকে তারা প্রতিনিধিত্ব করেছে। এই বাংলাদেশ আমরা চাইনি, এই বাংলাদেশ আমাদের প্রয়োজন নাই। আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মাথা উঁচু করে সম্মান এবং শ্রদ্ধার সাথে বসবাস করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা বলতে চাই, আজকে আমরা দেখেছি আমাদের একজন ভ্যান শ্রমিক তার জীবিকা নির্বাহ করবার জন্য, কেউ বা তার পরিবারের বাবার সংসারের সহযোগিতা করবার জন্য 18 বছর বয়সে অভাবের তাড়নায় ভ্যানের হ্যান্ডেল হাতে নেয়। ঠিক কিনা বলেন? 90 বছর বয়স পর্যন্ত ওই ভ্যান শ্রমিককে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে ওই পেশায় নিয়োজিত থেকে তার পরিবারের অভাব অনটন পূরণ করতে হয়। আমরা বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, আপনারা যখন ক্ষমতার মসনদে বসেন, আপনারা যখন রাজনৈতিক মঞ্চে এসে বক্তব্য রান, আপনারা তখন কিন্তু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমাদের এই মাঠে ঘাটে খেটে খাওয়া শ্রমিকদেরকেই সিঁড়ি হিসেবে আপনারা ব্যবহার করেন। ক্ষমতার মসনদে বসবার পর, এসি করে ঢোকার পর, সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবার পর এমন কোন অর্থহিংসায় আপনাদেরকে যাদের আপনারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি ব্যবহার করে ক্ষমতার মসনদে বসেন, এসি রুমে বসার পর কি এমন হয়ে যায় আপনারা আমাদের খেটে খাওয়া শ্রমিকদেরকে ভুলে যান। ঠিক কিনা বলেন? অতএব 36শে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ এক আন্দোলনের পথ উন্মোচিত হয়েছে। আগামীতে আর কোন চাটুকার, আর কোন চাঁদাবাজ, আর কোন শ্রমিকের উপর জুলুম নির্যাতনকারীদের ক্ষমতার মসনদে বসতে দেয়া হবে না, হবে না, হবে না।
আমরা আর কোন শ্রমিকদের সাথে যারা জুলুম করে, শ্রমিকদের সাথে যারা চাঁদাবাজি করে, এই সমস্ত চাঁদাবাজদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। অনেক সংগঠনকে আমরা দেখছি। আমি শ্রমিকের সাথে কথা বলার, কাজ করার সৌভাগ্য রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। যদিও আমি সেই ভ্যান শ্রমিক নই, যদি আমি মাঠে ঘাটে গিয়ে কাজ করি না, আমার বাবা একজন কৃষক। আমার বাবা যখন আমার পড়ালেখার খরচকে মিটাবার জন্য কায়িক শ্রম করে মানুষের বাড়িতে, আমি যখন ফ্যান ছেড়ে আরাম আয়েশ করি, তখন আমার বাবা চৈত্রের খররৌদ্রে তার সুন্দর চেহারা রোদে পুরে সরকার হয়ে আমাদের সামনে এসে হাজির হয়। পিতার সেই মুখ দেখে আমাদের বুকটা চিনচিন করে ওঠে, ঠিক কিনা বলেন? আমি সেদিন ৮ নম্বর ইউনিয়নে গিয়েছিলাম, এক ভ্যান শ্রমিক ভাইয়ের সাথে কথা বলছিলাম। কথা বলার এক প্রান্তে এসে ভাই আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই অভাব, ভ্যানের ভাড়া নাই, কষ্টে আছি, আমি ভাত খাবো কিভাবে, তার চালটা আমার নাই। আমাকে জড়িয়ে ধরলো। আমি আমার চোখের কোণায় আমার চোখের পানি আমি আটকে রাখতে পারি না। আজকে আপনারা যারা এই বাংলাদেশকে বলেন আপনারা একেবারে ধনী দেশে পরিণত করেছেন, আমরা বলে দিতে চাই, এটা আপনাদের বাহ্যিক চোখ। অন্তরের চোখ দিয়ে আমাদের শ্রমিকের খোঁজ নেন। এসব কোনো হাজার হাজার শ্রমিকের বাড়িতে ভাত রান্না হয় না, ঠিক কিনা বলেন? আমার শ্রমিকের বাড়িতে ভাত থাকবে না, আমার শ্রমিক তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবে না, আমার শ্রমিক তার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না, আমার শ্রমিক পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতরে তার সন্তান পরিবারের জন্য নতুন জামা কিনতে পারবে না। আর আপনি রাস্তায় দাঁড়িয়ে নির্লজ্জ বেহার মতো শ্রমিক নেতার দাবি করে আমার শ্রমিকের ভাইয়ের পকেটে টাকা দিয়ে চাঁদাবাজি করেন, বরদাস্ত করা হবে না। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, সমস্ত শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে চাঁদাবাজের সিন্ডিকেটকে লাথি মেরে ভেঙ্গে তছনছ করে দিয়ে চাঁদাবাজ মুক্ত শ্রমিক বান্ধব বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, যত বক্তব্য শ্রমিকদেরকে নিয়ে দিয়েছিলেন, এত বক্তব্য আর কাউকে নিয়ে দেয় নাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শুনে রাখো হে আমার সাহাবায়ে কেরাম, হে উপস্থিত জনতা, তোমাদেরকে বলে যাই, যদি তোমাদের কোনো অধীনস্থ কর্মচারী তার যোগ্যতা বলে সমাজের নেতা নির্বাচিত হয়, কোন ধরনের ওজর এবং আপত্তি ছাড়া তোমরা তার আনুগত্য করবে। কথাকার বিশ্বনবীর এই বাণী প্রমাণ করে শ্রমিকরাও একদিন ক্ষমতার মসনদে যাবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর এই হাদিস প্রমাণ করে একজন ভ্যান শ্রমিক আগামীতে এই বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর এই বাণী প্রমাণ করে সেই শ্রমিক রৌদ্রপুরে বাংলাদেশকে নির্মাণ করবার জন্য কাজ করে, এই শ্রমিক বাংলাদেশের প্রশাসনের একটা অংশ হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী আবার বলেছিলেন, তোমরা যা খাও তোমরা তাদের অধীনস্থ কর্মচারীদেরকে তাই খাওয়াও। এই প্রথা কি চালু আছে? আমরা দেখেছি যখন কায়িক শ্রম করে আমাদের শ্রমিকেরা, তাদের খাবার যেমন একটা প্লেটে দেওয়া হয়, সেই প্লেটটা দিনের পর দিন গোয়াল ঘরের উপরে থাকে, ঠিক কিনা বলেন? এমন এক জায়গায় দেওয়া হয়, একটা পাটি পর্যন্ত দেওয়া হয় না, চেয়ার তো দূরের কথা, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গাছের নিচে খাইতে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে মেহমান আসলে হাজার হাজার টাকা খরচ করে আপনি বিরিয়ানি পাকান, গরুর গোশত রান্না করেন, খাসির গোশত রান্না করেন, বড় মাছের মাথা রান্না করেন, কিন্তু যেই শ্রমিক মাঠের ধান তুলে এনে আপনার খাদ্যের ব্যবস্থা করে দেয়, এই শ্রমিকের কপালে সেই খাদ্য জুটে না, ঠিক কিনা বলেন? অতএব বিশ্বনবীর এই হাদিস এই জমিনে বাস্তবায়ন হোক, এটা আপনারা চান কিনা বলেন? চিৎকার করে বলতে হবে, শ্রমিকের হুঙ্কারে এই মুসলিম সমস্ত ব্যারিকেড ভেঙে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের শ্রমিকদের উপর জুলুম নির্যাতন বরদাস্ত করা হবে না, পরিবহনে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, পরিবহনে কোনো প্রশাসনের হয়রানি বরদাস্ত করা হবে না, শ্রমিকদের আর কোনো জুলুম নির্যাতন এই বাংলাদেশে বরদাস্ত করা হবে না, ঠিক কিনা বলেন?
এরপরে বিশ্বনবী বললেন, শুনে রাখো সাহাবায়ে কেরাম, তোমরা যা পড়বে তোমাদের অধীনস্থ কর্মচারীদের কথাই পড়াবে। আর আমার এই বাংলাদেশে নির্লজ্জের মতো যারা সম্পদের মালিক হয়েছেন, কান খুলে শুনে নেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক হয়েছেন, কান খুলে শুনে রাখুন, রব্বুল আলামিন আপনাদের এই সম্পদের মধ্যে এদেশের খেটে খাওয়া শ্রমিকদের একটা অধিকার, একটা হক নির্ধারিত করে রেখেছেন, যার নাম যাকাত। কি নাম বলেন? এই যাকাত সঠিকভাবে আপনারা বন্টন না করে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আইন করলেন এই কারণে, দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণ করবার জন্য। আর আপনারা আমাদের শ্রমিকদের সাথে পায়তারা করেন, যাকাত বিতরণের নামে 150 টাকা দামের একটা শাড়ি, 100 টাকা দামের একটা লুঙ্গি বিতরণ করেন, সেই লুঙ্গি পরলে এখান থেকে মালয়েশিয়া দেখা যায়। এই শ্রমিকদের সম্মান করে এটা নয়। আমরা মনে করি যাকাতের নামে আপনারা আমাদের শ্রমিকদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন। বন্ধ করতে হবে এই ঠাট্টা, বন্ধ করতে হবে এই বিদ্রুপ। যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। আপনার নেশাব পরিমাণ সম্পদ থেকে গুনে গুনে শ্রমিকের জন্য যাকাত তার বাড়িতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজ এখানে আমাদের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছেন বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্মানিত সদস্য ভাইরা। আমি তাদেরকে স্যালুট জানাই। আমরা দেখেছি আজ এই বিরল উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবি, আপনারা সিএনজির জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করেছেন, আপনারা অটোদের জন্য সিএনজি স্ট্যান্ডের ব্যবস্থা করেছেন, আমাদের ভ্যান শ্রমিকরা ঠাঁই পায় না। অতএব অনতিবিলম্বে আমাদের বিরল উপজেলার সমস্ত রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি এই বৈষম্যের প্রাচীর ভেঙে না দেন, আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে বলি, সমস্ত চাঁদাবাজি এবং আমাদের স্ট্যান্ডের দাবিতে আমরা আবার এই বিরলে সমস্ত রিক্সা ভ্যান শ্রমিকদের নিয়ে বিরলের রাজপথ কাঁপিয়ে তুলব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা আর কোনো হয়রানি বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? আমাদের শ্রমিকের যারা সন্তানেরা আছে এদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের শ্রমিকরা যা পারিশ্রমিক পায় তাদের ঘাম শুকানোর পূর্বেই সেই পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি বলে নেই, এরপরে মেহমানরা কথা বলেই শেষ করবেন, সমাপনীতে আমি কথা বলতে চাচ্ছি না। এরপরে বলে দিতে চাই, আমরা দেখেছি আমাদের শ্রমিকদের এক প্রান্তে পিটানো হয়, আরেক প্রান্তে আরেকজন হাততালি দেয়। এটা আমরা বরদাস্ত করতে চাই না। যদি কোনো ভ্যান শ্রমিকের সাথে অন্যায় হয়, কোনো অপরাধীর কোনো পরিচয় নাই। আমার কোনো শ্রমিক যদি অন্যায় করে, আমার কোনো শ্রমিক যদি অপরাধ করে, অবশ্যই তার বিচার হবে, অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু অন্যায়ভাবে কেউ যদি আমাদের শ্রমিকদের বিরুদ্ধে মামলা করবার চেষ্টা করেন, শ্রমিকদের ফাঁদে ফেলার চেষ্টা করেন, শ্রমিকদের হয়রানি করবার চেষ্টা করেন, এই বিরল উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিরল উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সমস্ত শ্রমিকদেরকে নিয়ে আমরা তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলব। ঠিক কিনা বলেন? আমরা সবচেয়ে যে জায়গায় কষ্ট পাই, আমাদের মাটি কাটা হয় না, আমরা নেতা বানিয়েছি, আমাদের ভোট দিয়ে নেতা পায়। যখন জনপ্রতিনিধিরা নির্বাচন আসে, রাতের বেলা এলা কলা গাছকেও সালাম দেয়। ঠিক কিনা বলেন? শ্রমিকের হাত ধরে যায়, বলে আমি তোমার ভাই, তুমি আমাকে চিনো না, আমি অমুক, তুমি আমার মায়ের অমুকের খালা, অমুকের বোন, অমুকের অমুক তার নাতি, সেই সম্পর্কে তুমি আমার ভাই। ঠিক কিনা বলেন? এই জনপ্রতিনিধি, অসাধু জনপ্রতিনিধিরা যখন ক্ষমতায় যায়, যখন বাংলাদেশ গভর্নমেন্ট কাবি খাওয়ার ব্যবস্থা করে, কাজের বিনিময়ে খাদ্য, আমার মা আমার বোন অভাবের সংসার পরিচালনা করবার জন্য অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে লজ্জা ফেলে মাথায় ডালি নিয়ে, হাতে কোদাল নিয়ে যখন রাস্তার ধারে মাটি কাটার কাজ করে, সেই মাটি কাটার কাজ করার জন্য এই সমাজের অসৎ নেতারাও তাদের কাছে চাঁদাবাজি করে। ঠিক কিনা বলেন? আমরা বলে দিতে চাই,
খবরদার রসায়নে বলেন রাজনীতিবিদদের, রসায়নে বলেন ক্ষমতাসীনদের, খবরদার শ্রমিকদের রসায়নে পড়বেন না, শ্রমিকদের বদদোয়ায় আপনি শামিল হবেন না, সারা জীবন আপনার বরবাদ হয়ে যাবে। রব্বুল আলামিন বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ কবুল করেন, এর মধ্যে 1 শ্রেণীর হলো মজলুম, যাদের উপর জুলুম করা হয়। আল্লাহ রাসূল বলছেন মজলুমরা যখন হাত তুলে আকাশ পানে প্রার্থনা করে তখন আল্লাহ প্রথম আসমানের দরজা খুলে দেন, মজলুমদের দোয়াকে তুলে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি তোমাদের সহযোগিতা করব আজ নতুবা আগামীকাল। ঠিক কিনা বলেন? অতএব আমাদের সাথে চাঁদাবাজি করবেন, আমাদের সাথে টেন্ডারবাজি করবেন, আমাদেরকে ক্ষমতার দাপট দেখাবেন, আমাদের শ্রমিকদের কাছে হাত তুলবেন, শ্রমিকদেরকে সম্মান দিবেন না। 10 বছরের ছেলেও আমার 90 বছরের বৃদ্ধকে নাম বলে ডাকে। কিসের আলামত? কিসের আলামত? কেন আপনার বাবার 100 বিঘা সম্পত্তি থাকলেই আপনার বাড়ির কাজের লোককে নাম ধরে ডাকেন? লজ্জা লাগে না? পারিবারিক শিক্ষা দিতে হবে শ্রমিকদের সাথে কেমন আচরণ করতে হয়। ঠিক কিনা বলেন? অতএব সমাপনীতে এসে আমি যা বলবার চেষ্টা করছি সেটা হলো অনতিবিলম্বে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করতে হবে, পরিবহন সেক্টরে দুর্নীতি বন্ধ করতে হবে। কোন জায়গায় টোলের নামে আমার শ্রমিকের পকেট থেকে টাকা ছড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? যদি বন্ধ না হয় আগামীতে আন্দোলন হবে, প্রয়োজন হলে আরেকটা 36শে জুলাইয়ের আবির্ভাব ঘটবে। প্রয়োজন হলেও এই গণঅভ্যুত্থানে, এই জুলাই আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিক কিভাবে ভূমিকা পালন করেছিল দেখেন নাই? দেখছেন কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক জুলাই আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্রদের সেলুট মেরে সম্মান জানিয়েছে, যার প্রতিকৃতি এই বাংলাদেশের প্রত্যেকটি ওয়ালে ওয়ালে নির্মিত হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই বাংলাদেশের দিন মজুর শ্রমিক সহ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের দাবি, আসুন বৈষম্যের প্রাচীর লাথি মেরে ভেঙে তছনছ করে দিয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করি। এই শ্রমিকের ন্যায্য অধিকার ততদিন প্রতিষ্ঠা হবে না যতদিন আল্লাহর জমিনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হবে না। অতএব আগামীতে যারা আমাদের শ্রমিকদের মতামত নিয়ে ক্ষমতার মসনদে যাবেন বলে আপনারা চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, আমাদের কথা হলো তার আগে জাতির সামনে এসে কথা দেন, আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশের অর্থনীতি ইসলামী শ্রমনীতির ঢেলে সাজাবেন। ঠিক কিনা বলেন? আর আরেকটা দাবি রয়েছে, এবার সংসদে আপনারা যতগুলো আসন বরাদ্দ করেন আমাদের শ্রমিক প্রতিনিধিদের জন্য সংসদে আসন বরাদ্দ রাখতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের শ্রমিক প্রতিনিধিকে সংসদে আসন বরাদ্দ করতে হবে, যারা ওই সংসদে বসে 18 কোটির মধ্যে 7.5 কোটি শ্রমিকদের খেটে খাওয়া মানুষের অধিকারের কথা ব্যর্থহীন কণ্ঠে জাতির সামনে উপস্থাপন করবে। ঠিক কিনা বলেন? এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আগামীতে শ্রমিক আন্দোলনের সাথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনে আপনাদের জড়িত থেকে এই জমিনে শ্রমিকদের বিরুদ্ধে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের আহ্বান জানিয়েই আজকে আমি আমার উদ্বোধনী কথা শেষ করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এখানে এসেছেন। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার হৃদয়ে থাকা যে অন্তর, আপনাদের কষ্ট আকুতিগুলো আমরা বুঝি, সেখান থেকে আমি আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পরিশেষে বলি, এখানে আমাদের গেঞ্জি বিতরণ করা হবে। আমাদের গেঞ্জি রয়েছে, দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন আমরা একটু ত্যাগের নজরানা দেব।